1000 টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না, এত চাই এরকম অনেক টাকা সব 1000 টাকার নোটগুলা, মানে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম, এখানে টাকা ছিল 2000 কোটি টাকা। আগে বাঙালি না আগে মুসলমান, এটা তো কোনো প্রশ্নের বিষয় না। ডাক্তার দীপুমণি তো 15 বছরে তার সম্পদের পরিমাণ 1-2 ভাগ নয়, বেড়েছে 4000 ভাগ। আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার হয়েছিলেন গতকাল। আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। প্রায় প্রতিদিনই রাজনীতির যে দৃশ্যপট এটির পরিবর্তন ঘটে। গতকাল যা ঘটে আজকে তা পরিবর্তন হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনারা এত সময় ধরে দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক ভিউয়ার্স, ডক্টর দীপুমণি 100 কোটি টাকা ও অনেক স্বর্ণ অলংকার সহ তিনি গ্রেপ্তার হয়েছেন। দর্শক মণ্ডলী, আমাদের দেশে কি শুরু হয়েছে? এই যে নেতা কর্মীরা তারা দেশ থেকে এইভাবে শত শত কোটি টাকা লুট করে তারা নিয়ে গেছেন। আসলে আমাদের দেশের অবস্থা তো আসলে খুবই খারাপ হয়ে গেছে। দেশ তো আসলে দেউলিয়া হয়ে গেছে। দেশে আসলে কিছুই নাই, সব সম্পদ তো আসলে এরাই নিয়ে চলে গেল। দর্শক মণ্ডলী, তাহলে এই দেশ চলবে কিভাবে? দর্শক মণ্ডলী, এই দীপুমণি আসলে আমাদের শিক্ষা অঙ্গনটুকুও নষ্ট করে দিয়েছেন। তিনি আমাদের শিক্ষা জীবনে আমাদের বই থেকে অনেক অনেক ভালো ভালো অধ্যায়গুলো তিনি উঠিয়ে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনারা ভিডিওটুকু না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখবেন যে এই দীপুমণি কিভাবে আটক হলেন আর এত টাকা ধন সম্পদ তিনি কিভাবে অর্জন করলেন। দর্শক মণ্ডলী, তাহলে চলেন মূল ভিডিও চলে যায়। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখে আসি। মানে এটা তো কোনো প্রশ্নের বিষয় না। ডাক্তার দীপুমণি, যিনি একাধারে দেশের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, একসময় পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচিত হন। সে সময় তিনি 4.5 বছরে 187টি দেশে সফর করেন এবং প্রায় 600 দিন বিদেশে কাটান, যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোনো পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন। গত 15 বছরে তার সম্পদের পরিমাণ 1-2 ভাগ নয়, বেড়েছে 4000 ভাগ। দুর্নীতির এই অঢেল সম্পদ প্রকাশ হয় গত নির্বাচনে দেওয়া তার হলফনামায়। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক্তার থেকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন, আপনার একটি সংজ্ঞা পেয়েছিলেন, একটি উপাধি পেয়েছিলেন উড়ন্ত মন্ত্রী। সম্প্রতি সরকার পতনের পর থেকেই দীপুমণির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি তার পরিবারের সাথে জড়িত ব্যক্তিরা কম দামে কিনে পরে সরকারের কাছে উচ্চ মূল্যে বিক্রি করেছেন। যদিও দীপুমণি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন, তবুও প্রশ্ন থেকে যায়, কেন জমির দাম হঠাৎ এত বেড়ে গেল? আপনি ডাক্তারিতে সফল না হওয়ার কারণে আপনি কিন্তু শিক্ষামন্ত্রী হয়েছেন ঘটনা চক্রে। দীপুমণির বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগ ওঠে। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন, এর ফলে নদীর দুই পারের অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছিলেন, চাঁদপুরের একজন নারী মন্ত্রী অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। এই অভিযোগের আঙুল দীপুমণির দিকেই ছিল। এই হায়নার দলের পেছনে আছে একজন রাজনৈতিক শক্তি, একজন চাঁদপুরের এক নারী মন্ত্রী, তাদেরকে এই সহায়তা করে। গতবার এই বালু সন্ত্রাসী 668 কোটি সিএফটি বালু সে চুরি করে নিয়েছে, সব সরকারি সম্পদ। তার দাম 6500 কোটি টাকা বলে আমার পরিবেশ অধিদপ্তর এস্টিমেট দিয়েছে। যদিও দীপুমণি এই অভিযোগকেও সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন, তবে ওই বক্তব্যের 1 মাস না পেরোতেই কমিশনের চেয়ারম্যান চুক্তিভিত্তিক নিয়োগ প্রায় 1.5 বছর বাকি থাকতেই বাতিল করে আওয়ামী লীগ সরকার। নদী খেকোদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তখন একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। মিডিয়ারও তো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সাদা কোনটা কালো সেই বোধ তো মিডিয়ারও আছে, নাই তা তো না।
আমি একা রাজনীতি করি বলে আমার মাথার উপরেই খালি এইটা নিরূপণের দায় আর তাদেরকে ঠেকানোর দায় তা তো হতে পারে না। এছাড়া 2015 থেকে 2021 সালের মধ্যে দীপুমণি বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত 15টি ডিও লেটার পাঠিয়েছেন, যার মাধ্যমে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের পক্ষে বালু উত্তোলনের অনুমতি আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তিনি দাবি করেন ওই চিঠিগুলো পুরোপুরি বৈধ এবং জনস্বার্থে প্রেরিত ছিল। রাজনীতির বাইরে কিছু না, রাজনীতির উপরেও কিছু না, নিচেও কিছু না, বাইরেও কিছু না। সবশেষ এক ভিন্ন মামলায়ও তার নাম উঠে এসেছে। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দীপুমণি ও তার ভাই সহ 510 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ মামলায় 19 আগস্ট সোমবার রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল। এদিকে সবশেষ খবরে ডাক্তার দীপুমণি তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু ও স্বামী তৌফিক নওয়াজের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। টাকার নোটগুলা মানে অনেক বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না। এত চাই এরকম অনেক টাকা, সব 1000 টাকার নোটগুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম, এখানে টাকা ছিল 2000 কোটি টাকা। দুদক কর্মকর্তা পরিচয়, সিডিপিসি কর্মকর্তা পরিচয়, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন এলাকাবাসী সন্দেহ হয়, তারা তাদেরকে আসলে বলেন যে গণমাধ্যম কর্মী বা সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে। ওদেরকে ডাকে আনছি, আমি ফোন দিয়ে আনাইছি, পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না। ঠিক আছে, ওদের মতো ওরা 1000 টাকার নোটগুলা মানে অনেক বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না। অনেক, আমি আর বলতে পারতেছি না যে অনেক, এত চাই এরকম অনেক টাকা, সব 1000 টাকার নোটগুলা ওরা কি করলো, এই দরজার আড়ালে রাখলো। দরজার আড়ালে 1000 টাকার নোটগুলো রেখে জাস্ট 100 টাকার নোট আর কিছু 500 টাকার নোট সামনে রাখলো আমাদের সামনে। আর 5 টাকা, 10 টাকা, 50 টাকার নোট যেগুলো খুচরা, এগুলা গুনতেছে। তো আমি বলতেছি কি ব্যাপার, আপনারা ওগুলা টাকা বস্তায় ভরতেছেন, কোনো এন্ট্রি নাই, কোনো কিছু নাই, কিছু না করে ওনারা ওনাদের মতো করে বস্তায় টাকাগুলো ভরতেছে। পরে আমাকে আপনি এখান থেকে জানেন? আমি কে মানে? আপনাদেরকে ডেকে আনলো কে? আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে, আমি কে মানে? কি বলেন এটা? আমি সাধারণ পাবলিক, এটা জনগণের টাকা। জনগণের, দেশের অবস্থা এখন খারাপ, দেশের এখন লুটপাট করে দেশের অবস্থা খারাপ। এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায়, এগুলো আমাদের দেশের কাজে লাগবে। আপনারা কি করতেছেন এগুলা? তারপরে ওখানে যে ড্রয়ার ভাঙলো, ড্রয়ার কয়েকটা ভাঙলো, ড্রয়ার ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট, ওনারা যেভাবে পারতেছে মানে লুটের জিনিস। ওনারা অফিসাররা এইদিকে, ওই সিপাহীগুলো ওদিকে সাদা পোশাকে, ওনারা ওনাদের পকেটে ঢুকাইলো। পরে আমি বললাম এগুলো সব বের করেন পকেট থেকে। পরে কিছু দেখছি বের করছে, এগুলো নাকি আমার থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই। তো এগুলো যদি হয় এই অফিসারদেরই, এখন এই অফিসাররা কারা ছিল, এখন এখানে যারা আছে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন। এবং ওনারা যখন ছিল, ওনারা টাকাগুলা নিয়ে গেছে এখান থেকে। ওনারা দেখলাম 2-3 করে বের হয়ে গেল অফিসাররা। এবং ওনারা আমাদেরকে পরিচয় দিয়েছে, ওনাদের কোনো কার্ডও দেখায় না আমাদের। বললো ওনাদের অফিসার, ওনারা বললো দুদুকের লোক। ঠিক আছে, প্রথমে দুদুকের লোক, যখন বললো দুদুকের লোক, ঠিক আছে ফাইন, তো ভালো, আরো ভালো, দুদুকের লোক হলে তো ভালো। কিন্তু আমি যেটা জানি, দুদুকের লোক হলে 500 টাকার নোটের বান্ডিল কয়টা, 1000 টাকার নোটের বান্ডিল কয়টা, খুচরা 1 টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয়। ওনারা ওনাদের মন মতো বস্তার ভিতর বলতেছে, ব্যাগে বলতেছে। মাইক্রোফাইবার কটনে তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। না, আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই। অনুমানিক তখন 5 বস্তার মতো টাকা। ঠিক আছে, জি, 5 বস্তার মতো নিয়ে গেছে, 5 বস্তার মতো ওনারা নিয়ে গেছে। আনুমানিক ওখানে না হলে তো প্রায় 5 বস্তায় কত, এক বস্তা যদি 5 কোটি করে হয়, 15 কোটি, বেশি হইলে 6 কোটি হলে 18 কোটি, এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম, এখানে টাকা ছিল 2000 কোটি টাকা এখানে। এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে, এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন, আপনারা খোঁজ করেন। যেটা এটা একদম লিগেল, সত্যি ঘটনাই। 2000 কোটি টাকা যখন হয়েছে, ওখানে 1000 কোটি টাকা হবে। ঠিক আছে, এগুলাও নিয়ে যেত। এখন আমরা সামনে ছিলাম বিদে ওরা এটা জাস্ট দেখাইতে হবে। আমরা তো এখান থেকে, আমি এখান থেকে লড়ি নাই। আমার কথা হলো যে এখানে টাকাগুলো যেন না নিতে পারে। যখন ওনারা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? অফিসে, দুদুকে নিয়ে যাচ্ছে, এরকম একটা কথা বলে ওনারা সেনাবাহিনীর কথা যখন মনে হয় সম্ভবত টের পাইছে। আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার হয়েছিলেন গতকাল। আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আমি এটা মানতে রাজি আছি, বা আপনাদেরকে জানি এটা, সেটা হচ্ছে দীপুমণি শুধু একজন আওয়ামী লীগ নেতা, দামি এমপি কিংবা মন্ত্রী নন। তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ, এভাবেই আমরা জানি। এবং শেখ হাসিনার যত অপকর্ম, তার বিরাট সঙ্গী তার ব্যক্তিগত। তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন। এছাড়াও আমরা জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের কোনো মন্ত্রী পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না। তিনি প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য বহু কিছু করে থাকবেন, এটাও আমরা জানি। বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন। এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসেবে তার ভূমিকা যদি বিবেচনা করি, তাহলে সেটা খুবই টাফ কিছু, কোনো সন্দেহ নাই। সবকিছু মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু ওই যে বলেছিলাম, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন, তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই।
একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই। দীপু মনির শাস্তি প্রাপ্য, এটা আমি বিশ্বাস করি। অনেক অনেক মামলা তার বিরুদ্ধে করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া যায়, সেটাই হওয়া উচিত। কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো, খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে। আমি বিভৎসই বলতে চাইছি, কারণ আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগ কাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে, গুম করেছে, এগুলো আমি জানি। কিন্তু আমরা এই বাংলাদেশটাকে যেমন চাই, যেমন দেখতে চাই, যেমন করে গড়ে তুলতে চাই, সেই বিবেচনায় এটা ভয়াবহ। সেটা হচ্ছে দীপু মনির গায়ে হাত তোলার চেষ্টা করেছে, তাকে কিল ঘুষি মারার চেষ্টা, যেমন কিছু কিছু কিল ঘুষি তার গায়ে লেগেছেও। তাকে বরাবর মতো হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি, প্রচুর পুলিশ মিলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু পারা যাচ্ছে না। মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছেন, বিশেষ করে লয়াররা। মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে এই ঘটনাগুলো ঘটছে, আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার। কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং যারা আনিসুল হককে যখন কোর্টে নেওয়া হয়, তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন, তারা অন্য আইনজীবীদের তীব্র বাধার মুখে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয়েছিল। কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না। যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি, তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে, রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে। ঠিক একইভাবে দীপু মনিকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করি, এবং আমি বহুবার বলেছি, খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, খুব ভালো তদন্ত করা উচিত, এবং খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। এই কাজটা বেশি দেরি করা যাবে না, খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে, সেটা হোক। কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন, একদমই ভালো কিছু না, একটা ভয়ঙ্কর ব্যাপার। একজন নারীকে পুরুষ সাজাচ্ছেন পেটাতে। পুরুষ বা কেন, নারীও বা পেটাতে যাবেন কেন? আমি প্রাথমিক কথা বলছি, ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে, সেটা হচ্ছে এগুলো শোকেসড হবে, এগুলো বিভিন্ন জায়গায় শোকেসড হবে, বাইরে এসব নিয়ে কথা হবে। এবং আমি বলছি, বাংলাদেশে এখনো আওয়ামীপন্থী লোকজন আছে, ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনাকেও বিরাট করে তোলার জন্য। আর আদালত প্রাঙ্গণে একজন নারীকে, অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা, এটা খুব ছোট ব্যাপারও না। নারীকে পেটাতে যাচ্ছে, আমাদের এটা বুঝতে হবে, এটার ইমপ্লিকেশন কোথায় যেতে পারে। আর আগেও বলেছি, ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বললো না, আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা চাই, আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি জানি না, আমার ভিডিও অনেকে শুনবেন, অনেকে এরপরই নানান কথা বলবেন, বিদ্রুপ করবেন, কেউ করছেন, তারা আমাকে সতর্ক করছেন আমি অতি সুশীলতা করছি বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন। অসুবিধা নেই, আমি আসলে আমার কথা বলে যাব। কিন্তু আমি আপনাদেরকেও বলি, যারা এই ব্যাপারগুলোকে খুব সহজভাবে নিচ্ছেন বা যারা করতে চাইছেন, যারা মনে করেন তাদের হাতের কাছে পেলে করবেন, আওয়ামী লীগ কি করেছে সেটার সাথে তুলনা করছেন, আমরা আওয়ামী লীগকে স্ট্যান্ডার্ড এনে তুলনা করে কোনো কথা আসলে বলবো না, কোনোভাবেই এটা ঠিক হবে না। আমরা যেই রকম বাংলাদেশ আওয়ামী লীগ থাকার সময়ও দেখতে চেয়েছি, রিপিটেডলি কথা বলেছি, আমি অন্তত বলেছি, আওয়ামী লীগ যখন ধরে ধরে খুন করে ফেলছে মানুষকে, বিচার বহির্ভূত হত্যা, গুম করছে, আমি তখনও কাস্টডিতে নিয়ে টর্চারের বিরুদ্ধে কথা বলেছি, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে কোর্টের হয়রানির কথা বলেছি। কারণ আমি নাগরিক হিসেবে রাষ্ট্রে যেই অধিকার পাই, সেই অধিকারগুলো আমি চেয়ে গেছি। এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার, খুবই কেতাবি কথা মনে হবে, খুবই সুশীলীয় মনে হবে, সেটা হচ্ছে ন্যায় বিচার সব মানুষের জন্য নিশ্চিত হতে হয়। যে মানুষটা আপনাকে আমাকে ন্যায় বিচার দেয় নাই, যে মানুষটার বিভৎসতার ভয়ে আপনি সবসময় তটস্থ ছিলাম, যেহেতু গত অন্তত 13-14 বছর টানা সরকারের বিরুদ্ধে লিখেছি, বলেছি, সুতরাং আমি জানি এই ভীতিটা কেমন। আমি জানি, আমাকে এগুলো কেউ প্লিজ শেখাবেন না, জানাবেন না, আমি দেখে এসেছি এগুলো। তারপরও বলছি, যার ভয়ে আমি তটস্থ থেকেছি, সংকটে থেকেছি, সাফার করেছি, ন্যায় বিচার তার জন্য চাইতে হয়। সে যতই অমানবিক কাজ করুক না কেন, মানবাধিকার তার জন্য প্রযোজ্য। সেই কথাটা আমাদের জন্য আমরা যেন মনে রাখি, অন্তত এই বাংলাদেশে। আমাদের খুব জটিল পরিস্থিতি তৈরি হবে ফর শিওর। সম্মানিত দর্শক, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। প্রায় প্রতিদিনই রাজনীতির যে দৃশ্যপট, এটির পরিবর্তন ঘটে। গতকাল যা ঘটে, আজকে তা পরিবর্তন হয়ে যায়, এবং আজকে যা ঘটে বা ঘটছে, আগামীকাল বা ঠিক 1 ঘন্টা পরে রাজনীতি সে বিষয়টি যে থাকবে, এটা বলা যায় না। তো এই কারণে হয় কি, যারা রাজনীতির সচেতন ব্যক্তি, তাদের 5টি যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, এটি সব সময় জাগ্রত রাখতে হয়, এবং প্রতি মুহূর্তে স্থান, কাল, পাত্রভেদে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, গতিপথ পরিবর্তন করতে হয়। কারণ কি? কারণ হলো, মানুষের যেগুলো চিন্তা, চেতনা, যেটাকে বলা হয় ব্যবহার, বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলোর মধ্যে সবচেয়ে অভিজাত, সবচেয়ে জটিল
এবং সবচেয়ে কুটিল যে ব্যবহার সেটি হলো রাজনৈতিক যে আচরণ, সেটি পলিটিক্যাল বিহেভিয়ার। তো আমাদের দেশে এখন শেখ হাসিনার যে পতন হলো সেটি হলো তিনি কতগুলো বিষয়ে একেবারে খুবই কঠোর অবস্থানে ছিলেন। মানে পূর্ব দিকের যে চাঁদ বা সূর্য যেটা উদিত হয় সেটি যদি পশ্চিম দিকেও নিয়ে যাওয়া হয় তবুও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি ছিলেন না। এই সকল কারণে তার পতন হয়েছে এবং তিনি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে, তারেক রহমান সাহেব সম্পর্কে, বেগম জিয়ার সম্পর্কে অত্যন্ত কঠোর ছিলেন। মানুষকে গালাগালি করা, মানুষকে ছোট ভাবা, এসব তার চরিত্রের মধ্যে ছিল না। বিনয়ী হওয়া, তিনি পারিবারিকভাবে ভালো ব্যবহার করতেন অনেকের সঙ্গে, কিন্তু যেটিকে বিনয়ী হওয়া বলা হয়, ভদ্রতা বলা হয়, গ্রেটফুলনেস যেটিকে বলা হয়, কৃতজ্ঞ থাকা, এই বিষয়গুলো তার মধ্যে কম ছিল। ফলে এই স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার অবস্থা কি হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন। একইভাবে আগের যে দিনগুলো যখন হাওয়া ভবন ছিল, হাওয়া ভবনের সঙ্গে খাম্বা ছিল এবং এই খাম্বার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যে উদ্যত আচরণ, লোভ, লালসা, কামনা বাসনা জনাব তারেক রহমানকে কি পরিমাণ বিপদে ফেলেছে, বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ বিপদে ফেলেছে এবং বিএনপিকে কি পরিমাণ বিপদে ফেলেছে, এটি বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং বিএনপির মধ্যে যে একটি মন্দ চক্র আছে, দুর্নীতিবাদ চক্র আছে, তারা আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত যে যার মতো করে একেবারে হরিলুট করার যে মহোৎসবে তারা মেতে উঠেছেন, তার ফলে এই দলটি আগামী দিনগুলোতে কি বিপদে পড়বে সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত একটা বিখ্যাত কথা আছে, আনফিনিশড রেভলিউশন, অসম্পূর্ণ বিপ্লব। বাংলাদেশের একটা বুদ্ধিজীবী, তারপরে তথাকথিত এলিট, তারা দীর্ঘদিন ধরে রাজনীতিকে পছন্দ করছেন না। তাদের ধারণা রাজনীতিবিদরা কিছু বোঝেন না, এরা চরিত্র বলতে এদের কিছু নেই ইত্যাদি নানা কারণে সমাজের একটা বিশেষ গোষ্ঠীকে, এলিট শ্রেণীকে রাজনীতির মধ্যে আনার জন্য অনেক দিন থেকে একটা বিপ্লব ঘটানোর তারা চেষ্টা করে আসছিল। নেতৃত্বে কারা? প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজ আনাম, মতিউর রহমান এবং এদেরই নেতা হিসেবে ১/১১ সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বিএনপির পতনের পর ১/১১ যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি আসলে বাস্তবায়ন করা যায়নি। তারা পরাজিত হয়েছে, ফলে সেটি আনফিনিশড, অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। কোন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করেছে সেই ১/১১ যারা কুশীলব তাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বয়কট করার জন্য, দমন পীড়ন করার জন্য কিন্তু ব্যর্থ। এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে ১/১১ একটা লেটেস্ট ভার্সন, এটাকে আপনি স্মার্ট ভার্সন বলতে পারেন, ডিজিটাল ভার্সন বলতে পারেন, হঠাৎ করে চলে এসেছে। এবং এর ফলে কি হলো, 2006 সনে বিএনপি যে বিপদে পড়েছিল তার চেয়ে অন্তত 100 গুণ বিপদে এই মুহূর্তে আওয়ামী লীগ পড়েছে। আর আওয়ামী লীগ যেহেতু 5 বছরের পরিবর্তে 15 বছর ক্ষমতায় থেকেছে, এর মধ্যে টানা 3-3টে নির্বাচন অবৈধভাবে করে পুরো মানুষের মনকে বিষিয়ে দিয়েছে। ফলে আওয়ামী লীগ নামটি এখন অভিশাপ, বিরক্ত, এবং এটিকে নিয়ে আর এখন মার্কেটিং করা যাচ্ছে না, কোনো অবস্থাতে এটিকে নিয়ে আগানো যাচ্ছে না। এই নাম উচ্চারণ করে বাংলাদেশে যদি কোনো পবিত্র জায়গায় যাওয়া হয়, কেউ যায়, সঙ্গে সঙ্গে সেটি অপবিত্র হয়ে যায়। এই দলের মানুষ যদি এখন মক্কা মদিনা সফরে যান, তাওয়াফ করেন, এবং তাদের যারা বিরোধী পক্ষ তারা যদি কাবা শরীফে এই লোকদেরকে তাওয়াফ করতে দেখে, মেজাজ কয়জনের ঠিক থাকবে আমি বলতে পারি না। এবং আগামী 20 বছর, কম করে হলে 20 বছর সময় লাগবে আওয়ামী লীগকে মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য। এর আগে কোনো আবেগ, কোনো স্বপ্ন কাজ আসবে না। এখন এই 20 বছর ক্ষমতায় কারা থাকবেন এবং এই 20 বছর
বিএনপি কি করবে। রাজনীতিতে আওয়ামী লীগের বিদায় নেওয়ার ফলে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং বিএনপিকে নির্বিষ করার মাধ্যমে আওয়ামী লীগ যে শূন্যতা তৈরি করেছিল, সেই শূন্যতার ফলে এখন যারা ১/১১ আগে যারা ব্যর্থ হয়েছিল তারা নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করুন যে ৫ তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজ, দখল, হানাহানি, আওয়ামী লীগের সম্পত্তি হরণ থেকে শুরু করে অন্য যে সকল অভিযোগ আসছে, খুব অল্প ২-১ জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এদের সঙ্গে দলের জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ন্যূনতম সম্পর্ক নেই। তো এটি কিন্তু সাধারণ জনগণ কিছুতেই মানতে নারাজ। তাদের বক্তব্য হলো যে এই অপকর্মগুলো যা হচ্ছে সেগুলো বিএনপি করছে এবং বিএনপির এটাই চরিত্র। ক্ষমতা পায়নি, কোনো কিছু পায়নি, এর মধ্যে যদি এখন তারা এমন করে তাহলে আগামী দিনগুলোতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই জাতির উপর কিভাবে চেপে বসবে এবং এই জাতির দুর্ভোগ দুর্দশা কিভাবে বাড়িয়ে দেবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এবং এই ঘটনা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে তাহলে বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে নীতিগতভাবে জনমনে তেমন কোনো পার্থক্য থাকবে না। এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন, কিন্তু প্রাণান্ত চেষ্টা করেও এই যে একটা সাংগঠনিক যে ভিত্তি দরকার যার মাধ্যমে তারা তৃণমূলের এই অবস্থা নিয়ন্ত্রণ করবেন, সেটি এখন তারা পারছে না। বেগম জিয়া অসুস্থ, তারেক রহমান সাহেব দেশের বাইরে এবং তিনি এখনো পর্যন্ত পরিস্থিতি আন্দাজ করতে না পারার কারণে তার যে মামলা বা সাজা, এই বিষয়গুলো মাথায় রেখে তিনি হঠাৎ করে বাংলাদেশে আসবেন আর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন, এই ভরসাটুকু তিনি পাচ্ছেন না। এমনকি তার নিজের দলের যারা নেতাকর্মী রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, তারা যে আবার আগের মতো অনেকেই, সবাই না, অনেকেই ১/১১ কুশীলবদের মতো এই বেগম জিয়ার পরিবার, জিয়া পরিবারের বিরুদ্ধে যাচ্ছে না, দালাল হচ্ছে না, দোসর হচ্ছে না, এই বিশ্বাসটা তারেক রহমান সাহেব এখনো কিন্তু অর্জন করতে পারেননি। আবার অন্যদিকে এখন সরাসরি তারেক রহমান সাহেব এই সময়টিতে মাঠে না থাকার কারণে এখানে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যেটি হয়তো আওয়ামী লীগ জমানাতে তিনি দূরে বসে নিয়ন্ত্রণ করতে পারতেন, এর কারণ হলো প্রতিপক্ষ ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আর এখন কোনো প্রতিপক্ষ না থাকার কারণে পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পালে হাওয়া লাগিয়েছে, গায়ে বাতাস লাগাচ্ছে, এটা লন্ডনে বসে তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে যা হবার তাই হচ্ছে। দ্বিতীয়ত, বেগম জিয়া জেল থেকে বেরোনোর পর, মুক্তি পাওয়ার পর তার মামলা মোকদ্দমাগুলো এখন কোন পর্যায়ে আছে, সাজা কোন পর্যায়ে আছে আমরা জানি না। কিন্তু চলাফেরা করা, রাজনীতি করা, তার যে বয়স বা তার যে শারীরিক অবস্থা, আওয়ামী লীগ তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, তার শরীরে স্লো পয়জনিং হয়েছে কিনা এটাও আসলে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। কিন্তু তাকে কেন্দ্র করে একটা চক্র আলটিমেটলি দাঁড়িয়ে গেছে এবং এই চক্রটি দলীয় রাজনীতিতে সরাসরি তারেক রহমান সাহেবের বিরুদ্ধ পক্ষ এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব দলের মধ্যে এই দলের যারা বেগম জিয়াপন্থী, তাদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে দলের মধ্যে তারেক রহমানের স্বার্থ সংরক্ষণ করার মতো মেধাবী, যোগ্যতম, যাকে বলা ড্যাশিং হিরো, এরকম কোনো নেতা আমি দেখছি না। এখন আমরা যারা আওয়ামী লীগ থেকে এসেছি, আমি এসেছি, হাবিবুর রহমান হাবিব আসছেন, ফজলুর রহমান সাহেব আসছেন, আমরা কথা বলছি, চটাপট করে কথা বলছি। আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো অনেকের চেয়ে ভালো, কিন্তু বিএনপির যে লাইন রয়েছে সেই লাইনে অন্য দল থেকে এসে রাতারাতি দলের গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে তারেক রহমানকে আপ হোল্ড করা, এটি খুব কঠিন একটা বিষয়, সত্যিকার অর্থে কঠিন একটা বিষয়। আবার অন্যদিকে দলের মধ্যে যারা আছেন, একসময় তারেক রহমান সাহেবের কাছের বলে পরিচিত ছিলেন, এদের অনেকেরই ইমেজ নেই, অনেকের চরিত্র নেই, অনেকের বয়স নেই, অনেকে দলের মধ্যে খুবই অজনপ্রিয়। ফলে কি হচ্ছে, তাকে আপ হোল্ড করানো যাচ্ছে না
এবং এই যে একটা গ্রেস পিরিয়ড বা ব্রিদিং টাইম বিএনপি পেল, এই সময়টিতে তারেক রহমানের ইমেজ যদি ফিরিয়ে না আনা যায়, কিয়ামত পর্যন্ত আর তাকে রাজনীতিতে জেন্টলম্যান হিসেবে, গুডম্যান হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। দিস ইজ দ্য রাইট টাইম টু মেক হিম অ্যাঞ্জেল, এ গুড ম্যান। তো সেটা হচ্ছে না। আর সেই সুযোগটি যারা ১/১১ একটা প্রেক্ষাপটে আগের যারা পরাজিত হয়েছেন এবং যারা নতুন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, তারা প্রথমত যেটা করবেন, দলের মধ্যে বেগম জিয়াপন্থী, তারেক জিয়াপন্থী এই বিভেদটা প্রবল আকার ধারণ করবেন এবং মা ছেলের সম্পর্কটি নষ্ট করে দেবেন। এবং এখানে বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, অনেক বেগম জিয়া বা অনেক তারেক রহমান সাহেবের চাইতেও বিখ্যাত পরিবারগুলোতে, রাজ পরিবারে যারা শত শত বছর ধরে সমগ্র ভারত শাসন করেছে, সমগ্র যাকে বলা হয় ইউরোপ শাসন করেছে, এবং তারা কেউ কেউ সর্বকালের সেরা মানবদের মধ্যে অন্যতম। যেমন অটোম্যান সম্রাট সুলতান সুলেমান, তিনি তার নিজের ছেলেকে খুন করেছিলেন, দুজন সন্তানকে তিনি খুন করেছিলেন। তার মধ্যে শাহজাদা সেলিম, আমরা এই বাংলাদেশে যে নাটক হয়েছে সেখানে দেখেছি যে শাহজাদা সেলিম অত্যন্ত জনপ্রিয় ছিলেন, খুবই জনপ্রিয় ছিলেন। 40 বছর বয়সে তাকে তার পিতা মেরে ফেলল। একইভাবে এই পাক ভারতে যেমন সম্রাট শাহজাহান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার এভার সিন ইন দ্য হিস্ট্রি। আবার তার যে সন্তানগুলো সবই বিখ্যাত, যেমন দারা শিকো, তার মতো পণ্ডিত ভারতবর্ষে 1000 বছরেও একজন জন্ম নেয় না, বড় সন্তান। তার সন্তান আওরঙ্গজেব, শাসক হিসেবে, মিলিটারি জিনিয়াস হিসেবে, যোদ্ধা হিসেবে, ভারতবর্ষে এরকম দ্বিতীয় আওরঙ্গজেব নেই। কিন্তু পিতার মধ্যে আর সন্তানদের মধ্যে এমন একটা বিরোধ তৈরি হলো যে আওরঙ্গজেব তার পিতাকে বাইরে রাখতে পারেননি, তাকে জেলখানায় তিনি রেখেছেন এবং জেলখানাতে তার মৃত্যু হয়েছে। এই হলো বাস্তবতা। তো সম্রাট আওরঙ্গজেব এবং সম্রাট শাহজাহান, এই দুইয়ের মধ্যে যদি আপনি বিরোধের কথা চিন্তা করেন, সম্পর্কের কথা চিন্তা করেন, এই দুজনের যে মানবিক গুণাবলীর কথা চিন্তা করেন, অথবা সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর, তাদের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে, সে তুলনায় বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব অতি সাধারণ মানুষ। কাজেই এই দুজনের মধ্যে যদি বিভেদ তৈরি করার জন্য একটা শক্তিশালী গ্রুপ তৈরি হয়ে যায়, তাহলে এই দুজনের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে। এবং সেই কাজটি অনেকে যে করবেন না, যারা একটা ১/১১ ঘটাতে চান, তারা যে করবেন না এই কথা কিন্তু বলা যাচ্ছে না। মাঠে আওয়ামী লীগ নেই এবং আগামী 20 বছরে তারা দাঁড়াতে পারবে না, বিএনপির জন্য হোক, অন্য যে কোনো কারণ হোক, এটা সত্য। ফলে পুরো মাঠ এখন বিএনপি এবং জামাতের দখলে। জামাতের এই সময়টাতে সুবিধাজনক অবস্থান রয়েছে, মাঠ বিএনপি দখলে রেখেছে, সরকারি অফিসগুলো জামাতের লোকজন দখল করে ফেলেছে এবং নীরবে নিভৃতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, কল্পনাই করতে পারবেন না। তো জামাত বিএনপির সাথে বিরোধ করছে না মাঠে ঘাটে, ফলে মাঠে ঘাটে বিএনপির মধ্যে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে। যে এলাকাতে 2জন প্রার্থী আছে, 3জন প্রার্থী আছে, জেলা কমিটিতে গন্ডগোল আছে, তারা রীতিমতো একেবারে অস্ত্র শানিত করে একে অপরের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য যে সকল দুর্নাম বদনাম, যা কিনা পাবলিক সেন্টিমেন্টকে বিএনপির বিরুদ্ধে নিয়ে যাবে, তাও ক্রমশ মানে চাঙ্গা থেকে চাঙ্গা দানাভেদ বাঁধছে। বিক্ষোভে ফেটে পড়ার জন্য মানুষ খুব বেশি সময় নেবে না বিএনপির বিরুদ্ধে, এবং এই কাজগুলো খুব কৌশলে করা হচ্ছে। ঢাকা শহরে দেখুন, এই যারা আন্দোলনকারী, গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তাদের কিছু কথাবার্তা, কর্মকাণ্ড কেবলমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ। আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু সারা বাংলায় কিন্তু তাদের সংগঠন নেই। সারা বাংলাতে বিএনপি নেতাকর্মীরা কি করছে, এটা আমরা এখন মিডিয়ায় আসলে বুঝতে পারবেন যে অবস্থা কি, এবং খুব দ্রুত প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে অন্যান্য পত্রপত্রিকায় এগুলো সিরিজ আকারে প্রকাশিত হবে। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই ডক্টর দীপুমণি তিনি কিভাবে বাংলাদেশের এত সম্পত্তি লুটপাট করে নিয়ে গেছেন। আসলে এনারা কি ক্ষমতায় শুধুমাত্র এসেছিলেন বাংলাদেশের সম্পদ লুট করে নিজের পকেটে ঢোকানোর জন্য? আসলে বিষয়টুকু খুবই দুঃখজনক যে একটি দেশ কিভাবে তারা দেউলিয়া বানানোর চেষ্টা করছিল। আসলে দেউলিয়া বানানোর কি দেউলিয়া হয়ে গেছে, কারণ দেশে তো কিছুই নাই, দেশে সবই তো এরা নিয়ে চলে গেছে। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।